পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন। বিশ্ব নবীর আদর্শে জীবন ও রাষ্ট্র পরিচালনার আহ্বান। ময়মনসিংহ সীমান্ত থেকে জনতার হাতে আটক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত। ধোবাউড়া দিয়ে পালিয়ে যাচ্ছিলেন ভারতে, নেওয়া হবে ঢাকায়। চোখ হারানোর যন্ত্রণা আর ক্ষত নিয়ে দিন কাটছে। স্বৈরাচার পতন আন্দোলনে আহতদের জীবনের আলো ফেরাতে পাশে চান সরকারকে। মন্ত্রী কামালের মদতে বেপরোয়া আগস্টিন পিউরিফিকেশনের নারীর কারবার। খ্রিস্টান সংগঠনের আড়ালে চলতে আওয়ামী লীগ নেতাদের মাস্তিখানা। এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ মাঠের কাছে গুলি, অস্ত্রসহ সন্দেহভাজন আটক। নিশানায় ছিলেন ট্রাম্প, ধারণা এফবিআই এর। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। পবিত্র ঈদে মিলাদুন্নবী আজ। দিনটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে চলছে নানা আয়োজন। 1400 বছর আগের এই দিনে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পৃথিবীতে আগমন ঘটে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তার এই আগমনের দিনটি স্মরণে উদযাপন করা হয় ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে সকালে কমলাপুর রেলওয়ে মসজিদ থেকে জশ্নে জুলুস শোভাযাত্রা বের করে বাংলাদেশ আঞ্জুমানে আশিকান ও আহলে সুন্নাত ওয়াল জামাআত। মিছিলটি আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহানবীর আদর্শে জীবন গড়ার প্রত্যয় জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, সমাজ ও রাষ্ট্রে কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহানবীর আদর্শ অনুসরণ জরুরি। তার আদর্শ প্রতিফলিত টিভি দিতে পারে, সেটিরই কিন্তু তারা বলছেন যে এই রাসূলের জীবনী যদি আমরা মানুষের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আজকে পৃথিবীতে যে শান্তির মেঘনা কাটার কথা বলা হচ্ছে, আল্লাহ রসুলের দেখানো মদিনার সনদের আলোকে যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, সে দেশে 100% আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে শান্তি আসবে। আমরা যাতে প্রত্যেকেই প্রিয় নবীর আদর্শে আদর্শিত হতে পারি, আর বিশেষ করে আজকের এই যে নবীর জন্মদিন, এই দিবসটাকে আমরা সারা বিশ্বের মধ্যে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে। এদিকে সারা দেশেও নানা আয়োজনে পালন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। জশ্নে জুলুস, আলোচনা সভা সহ নানা আয়োজন চলছে দেশ জুড়ে। কেউ পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেল, আবার কেউ ট্রাক কিংবা পিকআপ ভ্যানে চেপে জুলুসে অংশ নিতে ছুটছে চট্টগ্রামের মুরাদপুরের দিকে। ইয়া নবী সালামু আলাইকা ধ্বনিতে ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে অংশ নেয় শিশু থেকে বৃদ্ধরাও। ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকালে মুন্সিগঞ্জের পশ্চিম দেওভোগ মাদ্রাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা থেকে বের হয় জশ্নে জুলুস। জুলুসটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি এলাকার শহীদ মিনারের সামনে গিয়ে সালাতু সালাম, মিলাদ, কিয়াম ও দোয়ার মাধ্যমে শেষ হয়। নারায়ণগঞ্জে সর্ববৃহৎ জশ্নে জুলুস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় শহরের শীতলক্ষা এলাকা থেকে জশ্নে জুলুস বের হয়। কঠোর নিরাপত্তায় শোভাযাত্রাটি চাষারা গোল চত্বর ঘুরে টানবাজার হয়ে নিতাইগঞ্জ বায়তুল হজ্জত জামে মসজিদে গিয়ে শেষ হয়। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় 71 টেলিভিশনের সিও মোজাম্মেল হক বাবু এবং জাতীয় প্রেস ক্লাবের অপসারিত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর 6টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পোড়া কান্দালিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ 4 জনকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়। তাদের ঢাকা পাঠানো হবে বলে জানিয়েছেন ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া। আটক অন্যরা হলেন 71 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান এবং প্রাইভেট কার চালক সেলিম। এর আগে গেল 6 অগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে স্ত্রী কন্যা সহ ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। ছাত্র জনতার আন্দোলনে হত্যা মামলায় আন্দোলনে নেওয়া হতে পারে সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত 11টায় বেইলি রোডের
নওরথ কলোনি থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। অন্যদিকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় সাবেক বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করে ডিবি। ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়ের 1 মাস পেরিয়েছে, কিন্তু আন্দোলনে আহতরা কেমন আছে সে খবর এখন কজনই বা রাখে। চোখ হারানো যন্ত্রণা আর শরীরের ক্ষত নিয়ে হাসপাতালে দিন পার করছেন আহতরা। সন্তানের এমন করুণ দশায় দিশেহারা মা বাবা। জুলাইয়ের সেই স্মৃতি তুলে ধরেছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। চোখ মেলে তাকালেও পৃথিবীর আলো দেখতে পান না কলেজ শিক্ষার্থী ইবাত হোসেন। স্বৈরাচার পতনের আন্দোলনে 19 জুলাই নরসিংদীর ভেলানগরে চোখে গুলিবিদ্ধ হন ইবাত। আমি বন্ধুদের সাথে আন্দোলনে যাই বিকাল 4টা থেকে 4:30 দিকে। পুলিশ হঠাৎ গুলি করে, তখন আমার 2 চোখে, হাতে এবং পিঠে ছোড়াগুড়ি লাগছে। 3 ছেলে মেয়ের মধ্যে বড় ইবাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল বাবা মায়ের। ঘাতকের বুলেট নিমিষেই ছিন্ন করে দেয় সব স্বপ্ন। ছেলের অনিশ্চিত ভবিষ্যৎ চিন্তায় ভেঙে পড়েছেন মা। মার বাবার কতটুকু কষ্ট হয়, ওর বাবার অনেক স্বপ্ন যে আমার এই ছেলে জীবনে কিছু করব। আমরা 2 চোখ দিয়ে দেখি, অথচ আমার ছেলে দেখে না। শুধু ইবাতই নয়, দৃষ্টিশক্তি হারিয়েছে আরো অনেক মেধাবী শিক্ষার্থীর। আমার একটা ফ্রেন্ডের মাথায় গুলি তাক করে একবার গুলি করছে, পিছন থেকে নিয়ে গুলি বের হয়ে গেছে। পরে আমি ওকে সামনে আগাইতে ধরতে গেছি, আমাকে পর্যন্ত গুলি করছে। এসএসসি তো আমার গোল্ডেন, জেএসসি তেও গোল্ডেন। তো এবার এইচএসসি 1 বছর পর আমি কিভাবে পড়বো? আমি বইটা যেদিকে এক্স্যাক্টলি তাকাইতেছি ওই জিনিসটা কালো হয়ে যেতেছে। মায়ের মতো কষ্ট কেউ নাই, কেউ বুঝবে না এই কষ্ট। যার সাথে হয় সে বুঝে। আমার ছেলেটা রাত্রে ঘুমায় না, কান্দে। 5ই আগস্ট রামপুরা বাড্ডা এলাকায় গুলিবিদ্ধ হয় আইডিয়াল কলেজের 10ম শ্রেণীর ছাত্র সুমন। পুলিশের ছোড়রা গুলি চোখ ভেদ করে চলে যায় মস্তিষ্কে। হঠাৎ করে দেখলাম পুলিশের যে সাদা গাড়িগুলা, বড় যে গাড়িগুলা, গাড়ির সাইড থেকে সাইড উইন্ডো দিয়ে একজন লোক দাঁড়ায় আছে, এম করা আমাদের এদিকে। ওইখানে ফার্স্ট যে শটটা করে, ফার্স্ট শটে আমার চোখে গুলিটা লাগা যায়। একইভাবে 4 আগস্ট বরিশাল বিএম কলেজের সামনে গুলিবিদ্ধ হয় সাব্বির। ডান চোখে 3টি গুলি লাগলেও অপারেশনের মাধ্যমে বের করা গেছে 2টি। পুলিশের সাথে আমাদের ধাওয়া পাল্টা হয়, পুলিশ আমাকে গুলি করে, আমি রাস্তায় পড়ে যাই। ক্ষমতা আঁকড়ে রাখার নেশায় নারকীয় হত্যাযজ্ঞে মাতে শেখ হাসিনা ও তার দোসররা। বেপরোয়া হয়ে ওঠা আওয়ামী ক্যাডার ও পুলিশের গুলিতে প্রাণ হারায় অগণিত। গুলিবিদ্ধ হয় অন্তত কয়েক হাজার মানুষ। পরিসংখ্যান বলছে 17 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসে 887 জন রোগী। ভর্তি রাখা হয় 749 জনকে। অস্ত্রোপচার করা হয়েছে 504 জনের। এর মধ্যে 2 চোখের দৃষ্টি হারিয়েছে 28 জন, 1 চোখে দেখতে পায় 426 জন। 5ই আগস্ট স্বৈরাচার বিদায় হলেও হাসপাতালে দিন পার করা এসব মানুষ যেন ভুলতে পারছেন না জুলাইয়ের দুঃস্মৃতি। চোখের আলো না ফিরে পেলেও জীবনের আলো ফেরাতে অন্তর্বর্তী সরকারকে পাশে চান ভুক্তভোগীরা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ শিক্ষার্থী ইহসান মানবেতর জীবনযাপন করছেন। সুচিকিৎসা না পাওয়ায় পা হারাতে বসেছেন কলেজ শিক্ষার্থী ইহসান। অভিযোগ করেন সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার। ছেলেকে স্বাভাবিক জীবনে ফেরাতে সবার সহযোগিতা চায় পরিবার। বাকিটা জানবো মাজহারুল ইসলামের রিপোর্ট থেকে। আমার দিকে ছোট দৃষ্টি দিয়ে হলেও যেন তারা আমার দিকে একটু তাকায়। গুলিতে আহত এহসানের পৃথিবী এখন বস্তির কুড়ে ঘরের মধ্যেই সীমাবদ্ধ। খাওয়া দাওয়া সহ জরুরি সব কাজ সারতে হয় বিছানায় বসেই। সূর্য কখন উদিত হয় আর অস্ত যায় তা দেখার সুযোগ হয় না তার। গেল 2 মাস এই ঘরটিতে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি। 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি তার জীবনে।
গেল ১৯ জুলাই মিরপুর ১০-এ বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন এহসান। পায়ের যন্ত্রণায় নির্ঘুম রাত কাটে তার। জানালেন অসহনীয় কষ্টের কথা। আমি পা মুভ করতে পারি না, আমি খুব চাই যে পাটা মুভ করব, কিন্তু আমি পারি না, মানে প্রচুর পরিমাণ ব্যথা হয়। সরকার আহতদের সুচিকিৎসার কথা বললেও এহসানের ভাগ্যে জোটেনি সেই চিকিৎসা, এমনকি কোনো সহযোগিতাও পাননি তিনি। তার উপর যোগ হয়েছে হাসপাতালের হয়রানি। তার অভিযোগ, সুস্থ হওয়ার আশায় বারবার পঙ্গু হাসপাতালে গেলে তাকে যথাযথ চিকিৎসা না নিয়ে ফিরতে হয়েছে। আমার এইটা নিয়ে ডাক্তাররা অবহেলা করতেছে, এটা আমার ফুল ফ্যামিলি বুঝতেছে আর আমিও বুঝতেছি, কিন্তু ডাক্তার এটা ধরার ছোঁয়ার বাইরে কথা বলতেছে। কেন বলতেছে আমরা জানি না। এহসানের মা জানান, পরিবারের বড় ছেলের এমন অসহায় অবস্থার প্রভাব পড়েছে পুরো পরিবারে। অভাব অনটনের সংসারে যেখানে 3 বেলা খাওয়াই কষ্টকর, সেখানে এহসানের চিকিৎসা তাদের জন্য বড়ই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে ছেলের সুচিকিৎসার দাবি জানান তিনি। গুলি খাওয়ার পর যে কষ্ট করছে, ওর যে কান্নাকাটি, ট্রিটমেন্ট হয় না, এই নিয়ে আর কি অনেক কষ্ট। দেশবাসীর কাছে বলি, আমি যেহেতু গরিব মানুষ, যাতে সুচিকিৎসা, এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী যেই আছে তার কাছে শুধু একটুই নিবেদন যাতে আমার ছেলের দিক যেন একটু তাকায়। এহসানের প্রতিবেশী রিপন জানান, দেশের জন্য কাজ করতে গিয়ে নিজেই পরিবারের বোঝা হয়ে বসেছে এহসান। এখন পর্যন্ত দেশ স্বাধীন, দেশের জন্য সে লড়াই করছে, কিন্তু ও আজকে গুলিবিদ্ধ। এবং আমার কাছে ভাবতে অবাক লাগে যে এখন পর্যন্ত ডাক্তাররা তার সুচিকিৎসা নিশ্চিত করে নাই। আমার একটাই দাবি, ওর সুচিকিৎসা নিশ্চিত হোক। ছেলের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ভ্যান চালক বাবা। এহসানকে স্বাভাবিক জীবনে ফেরাতে সরকারের সহযোগিতা চান স্থানীয়রা। এহসানের মতো অনেকেই আন্দোলনে আহত হয়ে জীবন যুদ্ধে লড়াই করছেন, তবে এহসানরা হেরে যেতে চান না। সুস্থ হয়ে আবারও কাজ করতে চান দেশের জন্য। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় সারা দেশে কমছে বৃষ্টিপাত। আগামীকাল থেকে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। সকালে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বলেন, রাজশাহী ও খুলনা বিভাগে বৃষ্টি বেশি থাকবে, কমবে চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে। বিকেল পর্যন্ত সারা দেশে বৃষ্টি চলতে পারে। দেশের সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গেল 24 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 138 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে মানিকগঞ্জে, আরিচায় 189 মিলিমিটার। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে 22 তারিখ থেকে দেশজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির তীব্রতা আজ বেশি আছে খুলনা ও রাজশাহী বিভাগে, বিকাল থেকে কমে যাবে। স্থল গভীর নিম্নচাপের প্রভাব, মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টিপাতের তীব্রতা পরিলক্ষিত হয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, এটি কালকের পর থেকে একেবারেই কমে যাবে। আবার 22 তারিখের পর থেকে নতুন করে আবার বৃষ্টিপাতের নতুন একটা এপিসোড তৈরি হতে পারে। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে এখন পর্যন্ত খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দুদিনের ভারী বৃষ্টিপাতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলবদ্ধতা। পরিস্থিতি জানাতে দর্শক সরাসরি যুক্ত হচ্ছেন মাওলা সুজন। সুজন, একটানা বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে, তো আজ সেখানে কি অবস্থা, বৃষ্টিপাত হচ্ছে কিনা এবং নদ নদীর অবস্থা এখন কি অবস্থায় আছে? যদি নোয়াখালীর যদি এখন বৃষ্টির অবস্থা বলতে হয়, তাহলে হচ্ছে গত 2 দিন টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। একই সাথে পানিবন্দী মানুষের সংখ্যাও বেড়েছে। কোথাও কোথাও 4 থেকে 5 ইঞ্চি বা এর চেয়েও বেশি পানি উঠেছে বলে জানা গেছে। তো আজকে সকাল থেকে একটি আসলে আসার খবর হচ্ছে, সকাল থেকে জেলাতে সূর্যের দেখা মিলেছে। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি এসেছে। তারা আশা প্রকাশ করছেন যে এই সূর্য যদি অব্যাহত থাকে তাহলে গত টানা 2 দিনের বৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়েছে এটা একটু হয়তো কমে যাবে। কিন্তু আরেকটি তথ্য হচ্ছে যে কিছুদিন আগে যে স্মরণকালের বন্যা নোয়াখালীতে হয়ে গেল, ওই বন্যার পানির সাথে গত 2 দিনের টানা বৃষ্টির পানির যে পানি একসাথে জমে যে তীব্র জলাবদ্ধতা হয়েছে বা পানি বন্দি অবস্থা হয়েছে, এটা আসলে কমতে একটু সময় লাগবে। কারণ হিসাবে যেটি জানা গিয়েছে যে জেলা নোয়াখালী জেলা শহরে যেসব খাল, বিল, নালা, জলাশয় রয়েছে, এসব
আসলে অনেক প্রভাবশালী দখল করে বহুতল ভবন গড়ার কারণে পানি নামার পথ অনেকটা রুদ্ধ হয়ে গিয়েছে। এর কারণে পানি নামার গতি অত্যন্ত কম। তবে জেলা সচেতন মহল বলছে যে পানি নামার গতি যদি সচল করে দেওয়া হয়, যেগুলো বাধা রয়েছে সেগুলো যদি অপসারণ করা হয়, তাহলে খুব সহজে নোয়াখালীবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তো জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি যে নোয়াখালীতে এখনো প্রায় 12.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। তারা জলাবদ্ধতায় আসলে একটি দুর্ভোগের মধ্যে রয়েছে। এছাড়া 350-এরও বেশি আশ্রয় কেন্দ্রে এখনো প্রায় 40,000-এর মতো বানভাসী রয়েছে। তো তাদের জন্য সরকারিভাবে যেসব বরাদ্দ আসছে সেসব বরাদ্দ তারা সরকারিভাবে তারা পাচ্ছে। এছাড়া যে আরেকটি তথ্য জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, যদি এই রোদ অব্যাহত থাকে তাহলে হয়তোবা এই জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে। এ হচ্ছে নোয়াখালী থেকে সর্বশেষ। জ্যোতি, আমাদের সহকর্মী মাওলা সুজন যুক্ত ছিলেন নোয়াখালী থেকে। দেখছেন সংবাদ দুপুর। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছোঁয়ায় শুধু সম্পদ নয়, স্ত্রীর সংখ্যাও বেড়েছে আগস্টিন পিউরিফিকেশনের। বেরিয়ে আসছে একাধিক নারীর সাথে অবৈধ সম্পর্কের প্রমাণও। দেশ টিভির হাতে এসেছে খ্রিস্টান সংগঠনের আড়ালে মদ আর নারী দিয়ে আওয়ামী লীগ নেতাদের মাস্তিখানা স্থাপনের প্রমাণ। প্রতারিত নারীরা আইনের আশ্রয় নিলেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে বহাল তবিয়তেই থাকতেন আগস্টিন। এম এ আজিমের রিপোর্টে বাকিটা থাকছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বন্ধুত্ব টঙ্গীর পাগারের দর্জি আগস্টিনকে 15 বছরের মধ্যে শুধু কোটিপতি করেনি, সম্পদের সাথে সাথে বাড়িয়েছে তার নারী সঙ্গীর সংখ্যাও। দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটির অফিসকেও তিনি গড়ে তোলেন মাস্তিখানা। সেখানে দীর্ঘদিন কর্মরত এক কর্মচারী জানায়, আশালতা নামের এক নারী আর আগস্টিনের কর্মকাণ্ডে বিব্রত হতেন তারা। সে তখন ডিরেক্টর ছিল, সে ফার্স্ট ফ্লোরে বসতো, তার ওইখানে গিয়েই লতা তার সাথে কথা বলতো। এটা হচ্ছে ওনার সেকেন্ড ওয়াইফ। আর মাঝে মাঝে আসলে বিভিন্ন কারণবশত তাদের যে সিন ক্রিয়েট হইতো, কি ব্যাপারে সিন ক্রিয়েট হইতো এটা অফিসের কেউই ঠিক মতো বলতে পারবে না। খ্রিস্টান সংগঠনটির ভেতরের কিছু ছবি আর ভিডিও আসে দেশ টিভির হাতে। সেগুলো দেখলে মনে হবে এটি কোনো সোসাইটির অফিস নয়, দেশি বিদেশি নানা মদের এক বিরাট গোডাউন যেন দি মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি এখন। আর সেখানে শুধু আসা যাওয়া নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মুরালও রয়েছে সেখানে। স্বরাষ্ট্রমন্ত্রী যখন একজন সাধারণ এই সোসাইটির চেয়ারম্যানকে শেল্টার দেয়, তখন থানার তো আর কিছু বলার থাকে না, ডিসির কিছু বলার থাকে না, এসপিদের কিছু বলার থাকে না। তারা যদি আজকে হাউজিং সোসাইটিতে গিয়ে তদন্তের কোনো ব্যবস্থা করে, আমাদের খ্রিস্টান হাউজিং সোসাইটি যাচ্ছে কোন অবস্থানে রয়েছে সঠিক চিত্র আমরা পেতে পারবো। এবার আশালতার খোঁজে দেশ টিভি টিম। টঙ্গীর পাগারে সম্পত্তির শেষ নেই তারও, রয়েছে একাধিক বাড়ি ও প্লট। আগস্টিনের সাথে গড়ে তোলা সম্পর্ককে কাজে লাগিয়ে খ্রিস্টান সোসাইটির 19 নম্বর বাড়িটি সম্পূর্ণ দখলে রেখেছে আশালতা। বাসাটা আমাদের বাড়িওয়ালার নাম হচ্ছে লতা। এই বাসাটা মূলত কার বাসা? ওই লতা ম্যাডামের। তবে আশালতার বাসায় গিয়ে দীর্ঘ অপেক্ষার পরও দরজা খোলেনি তিনি। দেশ টিভির হাতে আসা এ ওয়ারেন্ট বলছে, নাসিমা নামের এক মুসলিম নারীর সাথেও অবৈধ সম্পর্ক ছিল আগস্টিন পিউরিফিকেশনের। সেখানে নিজ নাম পরিচয় গোপনেরও প্রমাণ রয়েছে। গ্রেপ্তার তো দূরে থাক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে সবকিছুকেই ধামাচাপা দিয়ে ফেলত আগস্টিন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।
ময়মনসিংহের মুক্তাগাছা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও দখলদারির অভিযোগ উঠেছে। স্বৈরাচার শেখ হাসিনার দেশ ত্যাগের পর লেবুর নেতৃত্বে উপজেলার ঘোগা ইউনিয়নের বেশ কয়েকটি বাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় সর্বস্ব হারিয়ে অনেকে পথে বসেছেন। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। গেল 5ই আগস্ট গণ অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার সরকারের। সেদিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ওই দিন বিকেলেই ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15 থেকে 20টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। অভিযোগ উঠেছে ঘোগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু নিজে উপস্থিত থেকে এসব ঘটিয়েছেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুর নেতৃত্বে আমার দোকান ভাঙচুর করে, লুটপাট করে নিয়ে যায় এবং অগ্নিসংযোগ করে। ভাঙচুর, গ্লাস ম্লাস, কাগজপাতি সব কিছু ভাঙচুর করে যে নিচে মাল আর উঠছে, এগুলো বাদে যে আমি 2 দিন 3 দিনে এটা পরিষ্কার করলাম। অভিযোগ আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কামরুজ্জামান লেবুর পক্ষে কাজ না করায় কাল হয়েছে এসব মানুষের। দোকানপাট লুট, জায়গা দখলের পর এখন মামলা দিয়েও করছেন হয়রানি। দাঁড়াইয়া থাইকা আমাদের বাসায় লোকজন, ওর চাচাতো ভাইয়েরা এবং ওর নেতাকর্মীগুলা পাঠাইছে আমাদের বাসায়, পাঠাইয়া ভাঙচুর করছে এবং লুটপাট করছে এবং পরে কিছুক্ষণ পরে এসে জ্বালাইয়া দিছে সব কিছু। এরা যে পেট্রোল দিয়া, কে গান পাটার দিয়া পরে আগুন লাগাইছে সব কিছু পুরার পরে আমরা তার বাড়িতে পারছি না। আমাদের ভয় দিয়েছে, বলছে যে এই বাড়ি মানুষ পেলাম না। দীক্ষা এই প্রতিভা করা আমাদের এই ক্ষতি করছে, এখানটা ভাঙচুর করছে আর এখানটা গয়না গাড়ি যা যা সিন করে সব কিছু নিয়ে গেছে। কামরুজ্জামান লেবুর বিরুদ্ধে অবস্থান নেয় দলীয় সিনিয়র নেতারাই পড়ছেন রোশানলে। যারা তাকে ভোট দেয় নাই বা বিগত দিনে তার পক্ষ অবলম্বন করে নাই, তাদের বিরুদ্ধে তিনি বিভিন্ন ধরনের বিদ্বেষমূলক কার্যক্রম গ্রহণ করছে এই সুযোগটাকে নিয়ে। এসব ঘটনার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা নেই জানিয়ে কামরুজ্জামান লেবু বলেন, 5 থেকে 8ই আগস্ট তিনি মুক্তাগাছায় ছিলেন। 5 তারিখে আমরা মুক্তাগাছা থানা, আমরা 5, 6 আমরা ওসির সাথে জিগান, সকাল থেকে সারাদিন থানা পহরা দিতে আমরা 3-4 দিন। হয়রানি বন্ধ করে দ্রুত শান্তি ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর।